মানুষের বয়স 150 অতিক্রান্ত, তাহলে তাকে আমার আজকে জানার প্রয়োজনটা কি? আজকে এই এআই এর যুগে, আর্টিফিশিয়াল, তোমরা বিজ্ঞানের ছাত্র নয় ঠিকই, তাও বলছি সবকিছুই তো মোটামুটি এআই গ্রাস করছে। আমি যখন স্কুলের ছাত্রদের দেখি কি পড়তে চাও, সবাই বলে এআই। আর এআই কি জিনিস, দুটো অক্ষর এ আর আই, কিন্তু সেটা যোগ করলে যে কি হয় কারোর সম্ভবত ধারণা নেই। কিন্তু ওটা জিনিসটা এতটাই ফ্যাশনেবল হয়ে গেছে যে সবাই এআই পড়তে চায়, সবাই সোশ্যাল মিডিয়াতে থাকতে চায়, ইত্যাদি ইত্যাদি। মানে সেইখানে একজন মানুষ যিনি বেঁচে থাকলে আজকে তার 150 বর্ষ অতিক্রান্ত, তাকে নিয়ে আমরা চর্চা করব কেন? এই যে প্রশ্নটা, আমার মনে হয় এইটা আমাকে আকর্ষণ করেছে আজকের এই যে বক্তৃতা পর্বে এবং মহারাজের এই ডাকে। এবং আরেকটা কারণে আমার এটা মনে হয়েছে, যখনই এই প্রশ্ন কেন্দ্রিক একটা কিছু চর্চা হয় তখন সবার আগে আমার স্বামীজির কথা মনে পড়ে। কারণ তার গোটা জীবন কিন্তু তিনি প্রশ্ন করেছেন। কোনো জিনিস কিন্তু তিনি এরকম ভাবে এগিয়ে দিলেই তিনি মেনে নেন। অর্থাৎ ঠাকুর রামকৃষ্ণের মধ্যে যে বিশ্বাসের একটা বিরাট বিশ্বাস প্রতীতি যে জায়গাটা আছে, সেইটার জায়গাটাতে পৌঁছানোর আগে, তার সেইখানটা ছোঁয়ার আগে স্বামীজির মধ্যে যে অগাধ প্রশ্ন, এবং সারাটা জীবন উনি কিন্তু প্রশ্ন করেছেন। এবং একটা মানুষ যিনি বলতে পেরেছেন সাহস করে যে গীতার ফুটবলের কিন্তু মানে গুণগত তারতম্য করলে তার কোথায় কোনটা, মানে অল্প বয়সী একটা ছেলের কাছে কি তার হতে পারে, তার অবশ্য মানে অনেক কিছু আছে, কিন্তু কথাটা হচ্ছে ফুটবল ছেড়ে শুধু গীতা পড়ো, এটা কিন্তু স্বামীজি বিশ্বাস করেন। সেই ধরনের একজনের, তার নামে শুধু এইটা নয়, এই উপনগরীর নাম নরেন্দ্রপুর, সেইখানে এই যে প্রশ্নটা খুব প্রয়োজন, আমি শ্রী অরবিন্দ পড়বো কেন, আমি শ্রী অরবিন্দ জানবো কেন? তো আমার এইটুকুই আশা যে আজকের এই দুটো বলার পরে, আমার শুধু না, উনি অধ্যাপিকা, আমি তো অধ্যাপনা সম্প্রতি ছেড়েছি 25 বছর পরে IIM এ, এবং আমি এইটুকু বলতে পারি, সেই প্রশ্নটা যদি তোমাদের মধ্যে, আপনাদের মধ্যে জাগে, বিশেষ করে যারা অল্প বয়সী, যে আমি কেন পড়বো, আমার কি জানার সামান্যতম একটু ইচ্ছা হলেও হতে পারে, তাহলে এই বলাটা আজকে এই দুপুরটা আমি সার্থক মনে করি। আচ্ছা, এইখানে আগে আমি বলতে চাই যে আমাদের জগতের চেহারাটা, কারণ সমকালীন যে পরিস্থিতি আমি দেখতে চাই পাচ্ছি, আমরা সকলে দেখতে পাচ্ছি, সেটা কি? সেটা এই যে জগৎটা, তোমরা সকালে উঠে খবরের কাগজটা কেউ নিশ্চয়ই পড়ো না, কিন্তু ইন্টারনেটে তো খবর দেখতে পাও। সেই খবরে কি দেখো? প্রথম যেটা দেখতে পাও যে সারা পৃথিবীতে যুদ্ধ হচ্ছে, যুদ্ধের জায়গা তফাৎ হচ্ছে। কয়েক মাস আগে অব্দি 2-3 বছর ধরে আমরা আর একটু বেশি রাশিয়া ইউক্রেন শুনছি। এখন আর কেউ রাশিয়া ইউক্রেন নিয়ে ব্যতিব্যস্ত নয়, এখন মধ্যপ্রাচ্য, এবং শোনা যাচ্ছে মধ্যপ্রাচ্য হয়ে গেলেই এটা কিউবা হয়ে যাবে। কদিন আগে ছিল ভেনেজুয়েলা। সুতরাং যুদ্ধের জায়গার তফাৎ, নামের তফাৎ, কিন্তু জগৎ জুড়ে যুদ্ধ। তারপরে কি, যে পরিবেশ নিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যেটা সংকট, তা আতঙ্কজনক, আতঙ্কের পরিস্থিতি কিন্তু পরিবেশ নিয়ে সৃষ্টি হয়েছে। অর্থাৎ তোমাদের যে প্রজন্ম, আমি ছাত্রদের বলছি বিশেষ করে, তোমাদের প্রজন্ম হয়তো ঠিক, মানে আমার প্রজন্ম, এমনকি মহারাজ যদি আমার থেকে বয়সে একটু কম হন, মহারাজেরও প্রজন্ম ঠিক এরকম ছিল না। অর্থাৎ আমরা অনেকটা তোমাদের ঘাড়ে কিন্তু ঠেলে দিয়েছি। এই যে সংকট, এই যে প্রতিদিনের একটা সংকট আমাদের জীবনে এসেছে, আসছে এবং আরো গভীরভাবে আসতে চলেছে, এটার মোকাবিলা কি করে করব, সেইটা একটা প্রশ্ন। এবং সেইটাই আমরা তৃতীয় কথা আমি লিখেছি, পারসিভড ডিরেকশনলেসনেস। অর্থাৎ মানে সেই হেমন্তের গানের কথা খুব সুন্দরভাবে উনি বলেছিলেন, আমরা সকলেই কিন্তু দিশেহারা, এবং এই দিশেহারা হয়ে যে আমরা রয়েছি, এই দিশেহারা থেকেই কিন্তু অনেক সুন্দর সুন্দর কথা, আমি তোমাদের যদি প্রজন্মে ফিরে যাই, তাহলে এখন আমাদের চলচ্চিত্র অভিনেত্রী দীপিকা পাদুকোণ বলেছেন যে ডিপ্রেশন নিয়ে কথা বলতে হবে। ডিপ্রেশন কিন্তু
একটা হতেই পারে, এবং সেটা নিয়ে কথা বললে, তাই নিয়ে আলোচনা করলে ক্ষতিটা কি? কারণ মানুষের ডিপ্রেশন হতে পারে। ডিপ্রেশন আসছে কোথায়? এই যে একটা দিশেহারা ভাব যে সত্যি আমরা কোন দিকে এগোচ্ছি, এই জায়গাটার মধ্যে কিন্তু যদি আমরা এই জায়গাটার পরিসরটা ভেবে শ্রী অরবিন্দের চিন্তা করি, তাহলে আমরা বুঝবো যে শ্রী অরবিন্দ কি এই সংকটের মধ্যে, এই দিশেহারা পরিস্থিতির মধ্যে আমাদের কিছু আলোর বা পথের দিশা দিতে পারেন। এটাই বোধহয় আজকে দুপুরে আমি তোমাদের বলার চেষ্টা করি। শুধু যে একটা দর্শন শাস্ত্র নিয়ে কথা বলবো সেটার অধিকারই আমার নেই, কারণ আমি নিজে দর্শনের ছাত্র না। আচ্ছা, ছোট্ট করে শ্রী অরবিন্দ সম্বন্ধে যদি দু লাইনে বলতে হয়, যেটা তোমরা হয়তো সবাই এইবারে স্কুলের ছাত্রছাত্রীরা বুঝতে পারবে যে ব্যাপারটা তো একদম মানে বেলাগাম নয়, কারণ এই তথ্যগুলো তোমরা সকলেই কাছাকাছি কিছু জানো। 1872-এর 15ই আগস্ট জন্ম, তখন ভারত স্বাধীন নয়, কাছাকাছি 15ই আগস্ট শুরু ছিল একটা তারিখ। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে তিনি শিক্ষা লাভ করেছেন এবং গোড়ার দিকের একজন খুব নামী রাজনৈতিক ব্যক্তিত্ব। রাজনৈতিক কথাটা আজকের হিসেবে বলাটা ভুল, কারণ সেদিনের রাজনীতি ছিল একটা দেশপ্রেম এবং দেশকে স্বাধীন করা, মুক্তির একটা প্রয়াস। তা আজকের ভোটের রাজনীতি নয়, কাছাকাছি সেটা মাথায় রেখে। এবং পরবর্তী সময় পন্ডিচেরিতে একটা আশ্রমের প্রধান বলাটা ভুল হবে, শ্রী অরবিন্দ কোনোদিনই ঠিক কোনো সাংগঠনিক ব্যক্তিত্ব ছিলেন না, এবং সেখানে হয়তো আমরা তুলনা করতে যাব না, কিন্তু সংগঠন প্রিয় মানুষ ছিলেন, সেইটা কিন্তু এক হয়ে গেছে। এবং এই ছবিটা দেখবে, উনি লিখছেন তখন ওর যে বিভিন্ন লেখা। দেখো, প্রথম কথা হচ্ছে অল্প বয়সে উনি বহু, আমাদের স্কুল জীবনে যখন ছিলেন, বহু পুরস্কার পেয়েছেন, তার সুন্দর সুন্দর নাম আছে, বেডফোর্ড প্রাইজ, বাটারওয়ার্থ প্রাইজ। আমি বিষয়গুলো বললাম না, কিন্তু যেটাকে বলে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ, একটু আগে সংস্কৃতের কথা হচ্ছিল, শ্রী অরবিন্দ ল্যাটিন অত্যন্ত ভালো জানতেন। সেই যুগে ছোটবেলায় তিনি কোনো ভারতীয় ভাষা জানতেন না, তার বাবার একদম নিষেধ ছিল। পাদ্রীদের কাছে, পাদ্রী পরিবারে বড় হয়েছেন ম্যানচেস্টারে, গোড়ায়, এবং সেইখানে নিষেধ ছিল যে ভারতবর্ষের কোনো ছোঁয়া তার গায়ে না লাগে, বা তার ভাইদের, তারও 3 ভাই ওখানে ছিলেন, কোনো ভাইয়ের গায়ে কোনো ভারতীয়তার ছোঁয়া যেন না লাগে। অর্থাৎ কোনো ভারত সম্বন্ধে কোনো ধারণা, দেশ সম্বন্ধে কোনো ধারণা, ভারতীয়তার সম্বন্ধে কোনো ধারণা, ভারতীয় সংস্কৃতি বা ভাষা সম্বন্ধে কোনো ধারণা কিচ্ছু ছিল। সেজন্য তার যে ভাষায় যে দখল, সেটা ছিল ল্যাটিন, গ্রিক, ফ্রেঞ্চ এবং অবশ্যই ইংরেজি, এবং ক্লাসিক্যাল ট্রাইপোস করেছিলেন ইংরেজি। পরবর্তী সময় এবং উনি ফিরেছেন একটা অদ্ভুত সন্ধিক্ষণে, 1893 সাল। এই সালটা তোমাদের সকলের কাছে পরিচিত হওয়ার কথা। কেউ বলতে পারো 1893? স্বামীজি জন্ম শিকাগো। স্বামীজি শিকাগো যাচ্ছেন, অরবিন্দ ঘোষ ভারতবর্ষে ফিরছেন ইংল্যান্ড থেকে, একই সময়, একই বছর। তো শ্রী অরবিন্দ এসে নামলেন একই সময়, বলবো না একই বছরে। শ্রী অরবিন্দ এসে তার জাহাজ নোঙর ফেলল তখনকার বোম্বেতে, অ্যাপোলো বন্দরে, 6ই ফেব্রুয়ারি 1893, এবং তিনি ফিরে এলেন। অদ্ভুত অভিজ্ঞতা হলো যে এত বছর ভেবে দেখো, তিনি গেছেন 5 বছর বয়স, ফিরলেন 21 বছর বয়স। এই 16 বছর প্রবাসে থাকার পর, এবং 5 বছরে যখন গেছেন, শিশুর মানসিকতা কি হলো, খুব পরিণত তো নয়, সে তো একটা অন্য ধরনের জীবন। তোমরা সকলেই সেই বয়স পার করে এসেছো, জানো, শৈশব। সেই কৈশোর এবং প্রথম যৌবনের শুরু কেটেছে বিদেশে, ফিরেছেন এবং অ্যাপোলো বন্দর ছুঁয়ে তার মধ্যে একটা, যেটা একটু আগে কথা শুনছিলে মহারাজের কাছে, একটা অতলান্ত নীরবতা তার মধ্যে নেমে এসেছে। এ ভাস্ট কাম, উনি ইংরেজিতে লিখছেন, কারণ খেয়াল রাখবে উনি কোনো ভারতীয় ভাষা জানেন না।
এবং সেই কারণেই তার জীবনের যে বেশিরভাগ লেখা সেগুলো কিন্তু ইংরেজিতে, এবং অন্যান্য কিছু অনুবাদ আছে ল্যাটিন, গ্রিক ইত্যাদি ইত্যাদি। কিন্তু যেদিন উনি ফিরলেন তার আগে উনি যখন কেমব্রিজে থাকেন, এইটুকু ভূমিকা হয়তো করে নেওয়া দরকার। উনি যখন কেমব্রিজে পড়াশোনা করছেন বিশেষ করে, তখন একটা গুপ্ত সমিতিতে যোগ দেন, তার নাম লোটাস অ্যান্ড ড্যাগার। কেন যোগ দিলেন? তার যে মানে এই প্রবৃত্তি তো হওয়ার কথা নয়, এটা একটু আগে বললাম যে তিনি তো সম্পূর্ণ একটা পাদ্রী পরিবারে, ওখানকার জুডিও খ্রিস্টান ভ্যালুজে বড় করা একটা মানুষ, ভারতীয় ধর্ম, ভারতীয় মানে সংস্কৃতি কিছু সম্বন্ধে তার ধারণা নেই। কিন্তু তার বাবা ছিলেন অ্যাবারডিন, স্কটল্যান্ডের অ্যাবারডিন ইউনিভার্সিটির পাশ করা খুব নামী ডাক্তার, এবং আমাদের দেশের যেগুলো কি বলবে কলেরা, ম্যালেরিয়া, এইসব ব্যাপারে তার বিশাল অবদান। অর্থাৎ সেইখান থেকে সাধারণ মানুষকে মুক্ত করা। অর্থাৎ একদিকে তিনি ছিলেন কিন্তু ইংরেজদের এই যে বিজ্ঞান মানসিকতা, তার কিন্তু একজন খুব বড় প্রবক্তা। অর্থাৎ তিনি নিজে ছিলেন ডাক্তার, খুব নামী ডাক্তার সেই যুগের, এবং গোটা পূর্ববঙ্গে আজও তার খ্যাতি বিশাল। খুলনাতে দেখো, আমাদের দেশে, আমি খুব সহজভাবে বলছি, আমাদের দেশে তোমরা জানো তো দুটো রাস্তা, পশ্চিমবাংলায় দু ধরনের রাস্তার নাম খুব ঘন ঘন পাওয়া। তোমাদের এইখানে সামনের রাস্তার নাম কি? এই যে রাস্তাটা কলেজের বাইরে রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুরের সামনে যে বড় রাস্তাটার নাম কি? নেতাজি সুভাষ বোস। নেতাজি সুভাষ। তার আগে যদি ওখান থেকে টালিগঞ্জ যাও তাহলে দেখবে সেটা এনএসসি বোস রোড। যদি স্ট্যান্ড রোডের ওদিকে যাও, ওদিকেও নেতাজি সুভাষ, এবং নেতাজি সুভাষের নামে রাস্তা সারা দেশে আছে। ঠিক আছে? আরেকটা রাস্তা, বিশেষত মূল রাস্তা বিভিন্ন শহরে হচ্ছে, আমাদের কলকাতাতে হচ্ছে ঠাকুরপুকুরের দিকে এমজি, মহাত্মা গান্ধী। ঠিক সেই পরিস্থিতিতে ভাবো 1947 সালে ভারত ভাগের পরে পাকিস্তানের জমানা কাটিয়ে বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, মানে পুরো জিন্নার সময়, সকলের সময় কাটিয়ে আজকের তারিখেও খুলনার মূল রাস্তার নাম ডক্টর কেবি ঘোষ রোড। ভাবতে পারো, খুলনার প্রধান সড়কের নাম ডক্টর কেবি ঘোষ রোড, এবং যে নালাটা আছে তোমার রংপুরে, সেটার নাম হচ্ছে কেবি ঘোষ ক্যানাল। অর্থাৎ মানব প্রেমী মানুষ এমন ছিলেন যে জিন্নার নামও তাকে ছাপিয়ে যেতে পারেনি পাকিস্তান। এইরকম একজন মানুষের তিনি ছিলেন। এবার তার কি হলো ওখানে কাজ করতে গিয়ে, যে সেই কাজের ফাঁকে যেটা ঘটল, যে ইংরেজরা ওকে হিংসে করতে লাগলো। ওনার বিদ্যা, বুদ্ধি, মানব প্রেম এমন একটা পর্যায়ে ছিল যে সেটা ইংরেজরা মেনে নিতে পারছিল, এবং সেই জন্য বারবার তাকে বদলি করা হচ্ছে একটা শহর থেকে একটা শহর থেকে একটা শহর। এবং এই করতে করতেই কিন্তু শেষ পর্যন্ত অত্যন্ত মানে কি বলবে, খুব ইংরেজ শাসন সম্বন্ধে খুব একটা তিক্ত অভিজ্ঞতা হয়ে তার মৃত্যু হয়। কিন্তু ওই সময় মৃত্যুর অনেক আগে, তখন শ্রী অরবিন্দ মানে কেমব্রিজের ছাত্র, যখন তার প্রতি অবিচার নিত্যদিন হচ্ছে, তখন তিনি কি করলেন, তিনি তখন কলকাতায় বেঙ্গলি বলে একটা সংবাদপত্র লিখত। সেই বেঙ্গলি সংবাদপত্রে ইংরেজদের শোষণ সম্বন্ধে যে লেখাপত্র থাকতো, সেইগুলো কাগজ কেটে অরবিন্দকে পাঠাতে শুরু করলেন। অরবিন্দ ঘোষ, তখন কিন্তু আবার ব্যাপারটা মানে ইংরেজ হওয়ার চেষ্টাটা এমনই, ওর নাম অরবিন্দ অ্যাক্রয়েড ঘোষ। যাই হোক, সেই সমস্ত যাকে বলে পেপার কাটিং, সেগুলো ওর কাছে গেল। স্বাভাবিকভাবেই ওদের বয়স কম, তোমরা সবাই স্কুল পেরিয়ে এসেছো, কিছুদিন আগেই বা এখন স্কুলে পড়ছো, তোমরা জানো যে সেই সময় এই ধরনের একটা জিনিস থাকলে একটা প্রতিকার করার ইচ্ছা সেই যুবকের মধ্যে যায়। সেইখান থেকেই গুপ্ত সমিতি, লোটাস অ্যান্ড ড্যাগার, সেখান থেকেই ভারতবর্ষকে স্বাধীন করার একটা দৃঢ় প্রতিজ্ঞা। এবং সেইটা করতে করতে তিনি
21 বছর বয়সে আইসিএস প্রত্যাখ্যান করলেন। সমস্ত পরীক্ষা পাশ করে ঘোড়ায় চড়ার পরীক্ষা তিনি দিলেন না। এরকম না যে তিনি ফেল করলেন, তিনি দিলেন না পরীক্ষা। বারবার তাকে তারিখ দেওয়া হলো, তিনি দিলেন না। এবং এই ব্যাপারে তার মানে একজন উচ্চপদস্থ না শিক্ষাবিদ জিএম প্রথেরও চিঠিতে লিখেছে যে এটা অনেক রকম অন্য রাস্তা পাওয়া যেত, কিন্তু অরবিন্দ সেগুলো অবলম্বন করলেন। যেন তিনি দৃঢ় প্রতিজ্ঞ যে কোনো একটা অছিলা যাতে আইসিএসটা না হয়। তার বাবা খুব দুঃখ পেলেন। এমন একটা সময় বরোদার মহারাজা সয়াজিরাও গায়কোয়াড় কোনো একটা কারণে, মহারাজা তখন প্রায়ই যেতেন ইংল্যান্ডে, তাদের প্রায় দ্বিতীয় বাড়ি থাকতো সেখানে, তিনি গেলেন এবং তার হাত ধরে বরোদায় মহারাজার কাজে চলে এলেন অরবিন্দ ঘোষ। যে জাহাজে তার আসার কথা, খুব ভুল যদি না করি, এসএস রুমানিয়ার ভরাডুবি হলো মাঝ সমুদ্রে। সেই খবর তার বাবার কাছে পৌঁছলো এক বন্ধুর বন্ধুও নয়, বোধ হয় ব্যাংকের মাধ্যমে, এবং সেইটা শুনে অরবিন্দ নাম করতে করতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। শ্রী অরবিন্দ কিন্তু শেষ মুহূর্তে ওই জাহাজ চড়েননি, তিনি কার্থেজে এসে অ্যাপোলো বন্দরে নামলেন এবং তারপরে বললেন। এবার বরোদায় তার বরোদার জীবনটা কিন্তু অনেকটা আদর্শ নরেন্দ্রপুরের জীবন, যদি আমি এইভাবে বলতে পারি। মানে একদম একজন শিক্ষানবিশের জীবন যাপন, কৃচ্ছ সাধনের মধ্যে অতি সাধারণভাবে থাকছেন। ওকে দেখে দীনেন্দ্র কুমার রায় লিখেছেন যে এই কৃষ ব্যক্তিত্ব, মুখে বসন্তের দাগ, এর নাম অরবিন্দ ঘোষ, ইনি কেমব্রিজ থেকে পাস, বিশ্বাস না। তো সেই যে চেহারা, সেইখানে বসে কিন্তু উনি শিক্ষা শুরু করলেন। দীনেন্দ্র কুমারের কাছে বাংলা শিখলেন, সেই সময় সংস্কৃত শিখলেন, তামিল শিখলেন, মারাঠি, গুজরাটি ইত্যাদি ভাষা শিখলেন। হিন্দি জানতেন কিনা সত্যি জানেন, এটা হয়তো সমকালীন রাজনীতিতে প্রশ্ন বড় করে দেখা যেতে পারে, কিন্তু হিন্দি তিনি বলতে পারতেন কিনা আমার সত্যি জানা নেই। কিন্তু এই ভাষাগুলো যথেষ্ট ভালোভাবে জানতেন এবং অনুবাদ করেছেন এবং কথা বলেছেন। গুজরাটে বাস করেছেন তোমার 1893 থেকে 1906 অবধি, দীর্ঘ 13 বছর। এই 13 বছরে এই সমস্ত জিনিসে একটা বুৎপত্তি তার তৈরি হয় এবং তারপরে 1906-তে কলকাতায় চলে আসা। সরি, গল্পর ছলেই অনেক কথা হয়ে যাচ্ছে, তোমাদের একটু কল্পনা করতে বলছি। 1905 সাল কলকাতায় পার্টির মাঠে একটা জনসভা হচ্ছে, তার পাশেই ওয়েলিংটন স্কোয়ার একটা প্রাসাদোপম অট্টালিকা, সেখানে মল্লিকরা থাকে, খুবই বড় লোক মানুষ, এবং দুই ভাই সুবোধ মল্লিক, নীরদ মল্লিক এবং তাদের মা সেই বাড়িতে থাকছে। এবার সুবোধ এবং নীরদ মল্লিকের মা বারান্দায় বসে সন্ধ্যাবেলা দেখলেন দূর থেকে একটা আওয়াজ ভেসে আসছে। কিসের আওয়াজ? একটা কোলাহল। সে কোলাহল বাড়তে বাড়তে মনে হলো একটা খুব মানে চিৎকার, চেঁচামেচি, ঝামেলা এবং অনেক মশাল দেখলেন। খেয়াল রাখবে সে সময় বিদ্যুৎ নেই, 1905 সালের কথা, এবং সেটা ওদের বাড়ির দিকে আসছে। উনি ভয়ে পেয়ে ভেতরে ঢুকে খবর পেলেন বড় ছেলে বাড়ি নেই, সুবোধ মল্লিক বাড়ি নেই। এবং তখন কিছুক্ষণ পরে মানে হঠাৎ কি হলো, তারপর যখন দেখলেন যে একটা জনস্রোত তার বাড়ির দিকে আসছে এবং চাইন্দোলা করে তার বড় ছেলেকে নিয়ে আসছে এবং একটা চিৎকার আসছে, রাজা রাজা রাজা। রাজা কি? সুবোধ চন্দ্র মল্লিককে সেদিন সাধারণ কলকাতার মানুষ মাটির মাঠে রাজা আখ্যা দিত, যার জন্য আজকে তোমাদের গড়িয়া থেকে যেটা 5 নম্বর বাসরুট গোলপার্কে যায়, সেইটার নাম হচ্ছে রাজা এসসি মল্লিক। দেখো সবই কিন্তু নরেন্দ্রপুরের আশেপাশে, সত্যিকার যদি ভাবতে চাও। তারপর তিনি তো এলেন। কেন রাজা? না সেই দিনের তারিখে, এখন তো ট্রাম্প অনেক বিলিয়নের কথা বলে, তোমরা এখন অভ্যেস করে ফেলেছ, কিন্তু সেই তারিখে
1905 সালে 1 লক্ষ টাকা দিয়ে তিনি জাতীয় মহাবিদ্যালয় তৈরি করতে চাইলেন, ন্যাশনাল কলেজ, বেঙ্গল ন্যাশনাল কলেজ, যার আজকে সূত্র ধরে তৈরি হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। তিনি একটা শর্ত দিয়েছিলেন যে আমি এই 1 লক্ষ টাকা দিচ্ছি, কিন্তু এখানকার ভার নিতে হবে প্রথম অধ্যক্ষ হিসেবে অরবিন্দ ঘোষকে, তাকে বরোদা থেকে নিয়ে আসতে হবে। ইতিমধ্যেই 13 বছরে অরবিন্দ ঘোষ অনেক রকম কাজ করেছেন, কেরানির কাজ, অধ্যাপনার কাজ। যখন উনি 1905 সালে, উনি তখন ভাইস প্রিন্সিপাল, মাঝে মাঝে অ্যাক্টিং প্রিন্সিপাল, প্রফেসর অফ ফ্রেঞ্চ অ্যান্ড ইংলিশ বরোদা কলেজে, যেটা আজকে মহারাজা সয়াজিরাও ইউনিভার্সিটি, MS ইউনিভার্সিটি বরোদা, সেইখানে। তো বলা হয় যে 750 টাকার মাইনের চাকরি ছেড়ে 150 টাকা, যে 150 টাকাও নিয়মিতভাবে আসে না, সেই বেতনে চলে এলেন। এবং তারপরে বরোদার সময় থেকেই প্রচুর লেখা, প্রচুর প্রবন্ধ লেখা। সেই প্রবন্ধে নিউ ল্যান্ডসফোর্ডে তার এক বন্ধু দেশপান্ডে তার পত্রিকায় লিখেছেন এবং সেই দেশপ্রেমের পরিচয় দিয়েছেন, এবং দেওয়ার ফলে ব্রিটিশরা তাকে নজরে রাখতে শুরু করেছে। সুতরাং এখানে আসার কিছুদিন পরে যখন তিনি বন্দে মাতরমে বিপিনচন্দ্র পালের সহায়তায় নামলেন, যে সাংবাদিকতায় যাকে বলে, তখন কিন্তু ইংরেজরা খুব ভালোভাবে ব্যাপারটা নেয়। স্বেচ্ছায় তখন অধ্যাপনা ছেড়ে এবং প্রিন্সিপালশিপ ছেড়ে তিনি সরে দাঁড়ান। তার একটা ছবি আছে, মালা পড়া, সেই দিনের সেই তারিখে ছাত্ররা তাকে ছাড়তে চাইছে না, খুব ভয় পেত তারা। বাইরে আমি একটা কথা তোমাদের বলছি, মানে তুমি বকতেন না কখনো, গলা কখনো উচ্চ গ্রামে যেত, কিন্তু এটা শোনা গেছে, আমি স্বামী প্রত্যগাত্মানন্দ সরস্বতীর কথা শুনেছি, যে তিনি তখন ছাত্র ওই বেঙ্গল ন্যাশনাল কলেজে, ক্লাসরুমে বসে আছেন, বাইরে রোদের পুরো আলোয় পুরো করিডোর, এবং সেইখানে একটা ছায়া পড়েছে। ছাত্ররা বুঝতে পেরেছে প্রিন্সিপাল হাঁটছে করিডোর, শুধু এইটুকু। সেই যে বিরাট কোলাহল, তোমরা সকলেই জানো, তোমরা কলেজের ছাত্র, যদিও নরেন্দ্রপুরে কোলাহল হয়তো সেইভাবে হয় না, কিন্তু সঙ্গে সঙ্গে চুপ। এই ধরনের কিন্তু জিনিস। আর একটা কথা তোমাদের বলি, শ্রী অরবিন্দের বক্তৃতার একটা বিডন স্কোয়ার স্পিচের একটা ছবি কখনো খেয়াল করে দেখো। ছবিটায় দেখবে শ্রী অরবিন্দ দাঁড়িয়ে আছেন, তার মাথায় ছাতা ধরে একজন মানুষ দাঁড়িয়ে আছেন, এবং বহু মানুষ প্রায় ঝুঁকে পড়েছে। তখন তো মাইকের যুগ নয়, আমি যেভাবে কথা বলছি তোমরা শুনতে পাচ্ছ সেই যুগ নয়, তারা ঝুঁকে পড়েছে। কিন্তু সেটা তাদের মুখে চোখে কি আগ্রহ, কি উদ্দীপনা, কি জানার ইচ্ছে, অথচ উনি বলছেন কোন ভাষায়? ইংরেজি। উনি বাংলায় কথা বলতে স্বচ্ছন্দ বোধ করতেন না, কারণ বাংলা যে ভাষাটা শিখেছেন সেটা লিখেছেন, কিন্তু বাংলা বলতে গেলে পাছে আটকে যায়, সেজন্য উনি প্রত্যেকবার ক্ষমা চাইতেন এবং বক্তৃতায় ইংরেজিতেই দিতেন। তো এই সময় 1906 থেকে 1910, তার মধ্যে 1 বছর কারাবাস, 3 বছর বাইরে। এখানে পট্টবি সীতারামাইয়া, যিনি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের ইতিহাস ছকেছিলেন, তিনি বলেছেন যে একটা ধূমকেতুর মতন শ্রী অরবিন্দের আবির্ভাব, এবং সেই প্রভাব কিন্তু মহাত্মা গান্ধী থেকে সুভাষচন্দ্র বসু প্রত্যেকের উপর পড়েছে। ঠিক আছে? এবং তারপর পন্ডিচেরি যাত্রা, এটাতে আমি একটু পরে আসবো। এবং দেখো, এই আবার সেই সমাহিত ব্যক্তি যার কথা মহারাজ একটু আগে বলছি, এই কথাগুলো তোমরা পড়ে নিতে পারো। হ্যাঁ, দর্শন কি আমি রেখে দিয়ে যাব তোমাদের মাস্টারমশাইয়ের কাছে, তোমরা দেখে নেবে ফিলোসফি কি, রিভলিউশনারি মেটাফিজিক্স কি, উনি আমার থেকে ভালো বোঝাতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, এইটুকু শুধু বলি যে শ্রী অরবিন্দর আইডিয়াল অফ ফিলোসফি ইজ ইন্টিগ্রাল অ্যান্ড ট্রান্সফরমেটিভ। তো দুটো শব্দ এখানে পেলে, ইন্টিগ্রাল, ট্রান্সফরমেটিভ। হ্যাঁ, it aims not only to understand the world but to help transform it into a more divine, harmonious and unified existence. আশা করি বুঝতে পারলে কথাটা, যদি না বুঝতে পারো পরে আবার ফিরে আসো। আজকের কথাবার্তার মধ্যে কতগুলো শব্দ আসবে, যেটা ইন্টিগ্রাল শব্দটা দেখলে, শ্রী অরবিন্দের যে যোগ সাধনা, আমরা সাধারণত পূর্ণ যোগ বাংলায় আমরা বলি, ইংলিশে ইন্টিগ্রাল যোগা,
yoga that accepts and transforms, দেখো এই আবার ওই অপারেটিভ শব্দে ফিরে গেলে, transforms body, life, mind and spirit, not escape from the world. ঋষি অরবিন্দ, শ্রী অরবিন্দ, অরবিন্দ ঘোষ কোনোদিন পৃথিবী থেকে মুক্তি চান। রবীন্দ্রনাথের ভাষায়, তোমার গানের ভাষায়, আমার মুক্তি আলোয় আলো। হ্যাঁ, সেই যে জিনিসটা, ইনি মুক্তির কিন্তু যেটা মুক্তি বলি সেইটা খোঁজ কোনদিন করেন। আর একটা কথা যেটা লাইফ ডিভাইনে বারবার আসে, সেটা সুপ্রামেন্টাল কনসিয়াসনেস, বাংলায় অনুবাদ করেছি আমরা অতিমানস চেতনা। এটা একটা সত্য চেতনা, পরা চেতনার একটা উচ্চতম লোক, যেটা মানুষের মনের থেকে অনেক উপরে। এবং আরেকটা কথা উনি ব্যবহার করেছেন, সাইকিক বিং, চৈত্য সত্তা বাংলায় আমরা বলি, যেটা আমাদের মধ্যে যে আত্মা, সে আত্মার যে বিবর্তন, আত্মার বিবর্তন, কথাটা ভাবো, বিবর্তন তো আমরা সবকিছুই বিবর্তিত জগতে, তো আত্মার বিবর্তন, আমার মধ্যে যে প্রতীয়মান যে বিশ্ব ব্রহ্মাণ্ডের যে প্রতীক যিনি রয়েছেন, ইভলভিং সোল ইনার কোর, আমার মধ্যে যিনি বাস করছেন, সেটা হচ্ছে সাইকিক। আচ্ছা, এইবারে আজকের এখানকার প্রাসঙ্গিকতার একটা অন্য দিক, কি যোগাযোগ। একটু আগে মহারাজ যেটা ছুঁয়ে গেছে, মহারাজ কিন্তু এই পুরো বক্তব্যের একটা আকর কতগুলো শব্দ বলে গেছে, যে আজকে একটা স্বামী বিবেকানন্দের নামাঙ্কিত একটা উপনগরীতে এবং শ্রীরামকৃষ্ণের স্নেহধন্য একটা প্রতিষ্ঠানে, স্নেহধন্য বলো তার, সেটা বলা আমার উচিত না, স্বামীজির তৈরি করা একটা প্রতিষ্ঠান, তার উদ্দেশ্যে, শ্রীরামকৃষ্ণের উদ্দেশ্যে, তাদের সাথে অরবিন্দ ঘোষের যোগাযোগ কি এবং কোথায়। প্রথম কথা দেখো, আবার আরেকটা গল্পে ফিরে যাই। যখন 1908 সালে মে মাসে গ্রে স্ট্রিটে তিনি নবশক্তি বলে একটা পত্রিকার তখন সম্পাদনা করছেন, সেই অফিসে ভোর রাত্রে ইন্সপেক্টর ক্রেগান এবং আরো কিছু পুলিশ অফিসার এসে খানা তল্লাশি করে তাকে বন্দি করল মুরারিপুকুর বোমা মামলা সংক্রান্ত ব্যাপারে। আলিপুর বোমা মামলা হিসেবেও সেটা পরিচিত, যে মুরারিপুকুরে বোম তৈরি হচ্ছে, এটা হচ্ছে সেই ক্ষুদিরাম বসু ফাঁসি, ওই ব্যাপারটা, বুঝতে পেরেছো, কিংসফোর্ডের এতে বোমা ছোঁড়া ইত্যাদি। সেইখানে এসে উল্লাস প্রকাশ করলেন ইন্সপেক্টর। কেন? কারণ তিনি একটা মাটির ডালা দেখলেন এবং তার স্থির ধারণা হলো যে এই ডালা, এই মাটির ডালা হচ্ছে বোমার মশলা। পেয়েছি পেয়েছি, সেই যেরকম ইউরেকা ইউরেকা বলে গ্রিক দার্শনিক উল্লাসে অভিব্যক্তি ঘটেছিল তার, একইভাবে ইন্সপেক্টরের সেইরকম একটা অভিব্যক্তি ঘটল। তো শ্রী অরবিন্দ কারাকাহিনী, তো এটা মূল বাংলা বই, কখনো পারলে পড়ো, সেইখানে উনি লিখেছেন যে কথাটা বলে, যে হ্যাঁ, এটা সত্যি খুব বড় বোমার মশলা, কারণ এটা ছিল দক্ষিণেশ্বরের মাটি। এটা একটা তার নিজের লেখার মধ্যে আমরা পাই। এটা হচ্ছে কথা একটা। যে দ্বিতীয় হচ্ছে, যখন তিনি 1 বছর কারারুদ্ধ হলেন আলিপুরে, এই সময় বেদান্ত নিয়ে, যোগ নিয়ে, দর্শন নিয়ে প্রায় দীর্ঘ সময়, মানে কয়েক সপ্তাহ স্বামী বিবেকানন্দের সঙ্গে নাকি তার কথোপকথন। যখন এই কথাটা বলছি স্মরণে রাখো, স্বামীজি তখন শরীরে নেই, স্বামীজি কিন্তু পরলোক প্রাপ্ত, এটা অনেক পরে। কাজে এটা যদি তোমাদের বিশ্বাস বা প্রকৃতি জন্মাতে হয়, তাহলে এটা ধরে নিতে হবে কোনো একটা অতীন্দ্রিয় সংগ্রাম, কোনো একটা জীবিত দুই মানুষের মধ্যে আমরা যেরকম বাদানুবাদ কথাবার্তা বলি, এটা সেই স্তরের ব্যাপার না। কিন্তু স্বামী শ্রী অরবিন্দ নিজে বলেছেন যে দীর্ঘ সময় ধরে এই সংলাপ চলেছে। আর বাহ্যিকভাবে সত্যিকারের অর্থে যখন তিনি বেরিয়ে এলেন, বিশেষ করে সেই সময় খুব ঘনিষ্ঠভাবে, তার আগেও নিশ্চয়ই, কিন্তু সেই সময় ঘনিষ্ঠভাবে অন্তরঙ্গভাবে মিশেছেন সিস্টার নিবেদিতার সঙ্গে, এবং সেই সময় ধর্ম এবং কর্মযোগিন যে পত্রিকা সম্পাদনার কাজে বিশেষ করে দুজন খুব ঘনিষ্ঠভাবে কাজ করেছেন। এবং শ্রী অরবিন্দ চলে যাওয়ার পরে এই পত্রিকাগুলো বাঁচিয়ে রাখার কিছু দিনের জন্য অন্তত দায়িত্ব নিয়েছিলেন সিস্টার নিবেদিতা। ঠিক আছে, এইটা কিন্তু জানা
যে এই তিনটে জিনিস শ্রী অরবিন্দের স্বীকারোক্তির মধ্যে আমরা পাই। আরো অনেক মানে জীবনীকার অনেক আরো জিনিস খুঁজে বার করেছেন, সেগুলোর সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করা যেতে পারে, কিন্তু এই তিনটে খুব বড় সত্য। এবং যে শ্রদ্ধার আসনে শ্রী অরবিন্দ রামকৃষ্ণদেব, স্বামীজি, শ্রী শ্রী মা শারদাকে বসিয়েছিলেন, সেটা অনেক কিছুর অতীত। ঠিক আছে, আচ্ছা এবারে আসি, ফিরে শুরু করেছিলাম আমরা কিসের কথা নিয়ে? যুদ্ধ, চারদিকে যুদ্ধ। এবার দেখো ওই যে ছবিটা দেখলে, 1914 সালে পন্ডিচেরিতে একজন ভদ্রমহিলা এলেন, তার নাম মীরা রিশা। পরবর্তী সময় আমরা যারা শ্রী অরবিন্দের অনুগামী, আমরা তাকে মাদার বা শ্রীমা বলে অভিহিত করি। তার উৎসাহে একটা পত্রিকা শুরু, যে পত্রিকাটা ফিলোসফিক্যাল রিভিউ বলা হয়েছে, আর্য পত্রিকা। সেই আর্য পত্রিকায় বিভিন্ন লেখা শুরু হলো, এবং কিছুটা সেই মাইকেল মধুসূদন দত্তের মতন, কিন্তু ব্যাপারটা ঠিক ওই একই রূপক নয়। মাইকেল মধুসূদন দত্ত শুনেছ বোধ হয়, বড় লম্বা ঘর, চারদিকে চারজন লেখার জন্য বসে আছে, চারটে মহাকাব্য চারদিকে উনি বলে গোল হয়ে ঘুরছে। এখানে ব্যাপারটা ঠিক সেরকম না হলেও একই সঙ্গে লাইফ ডিভাইন, এসেস অন দ্য গীতা, মানে তার মূল যে সমস্ত আসল গ্রন্থ আমরা জানি, সে সবগুলো আর্য পত্রিকায় শুরু হয় এবং পরে বইয়ের আকারে সেগুলো প্রকাশিত হয়। এবং এই যে বইটা দেখছো, এইগুলো তখন কতগুলো প্রবন্ধ মালা, হিউম্যান সাইকেল, আইডিয়া অফ হিউম্যান ইউনিটি, ওয়ার অ্যান্ড সেলফ ডিটারমিনেশন। তারপর দেখো, প্রথম কথা হচ্ছে যুদ্ধ নিয়ে একটা বই, যুদ্ধ নিয়ে বহু প্রবন্ধ, এবং যুদ্ধ কখন হয়, কিভাবে হয়, সেই পুরো জিনিসটা নিয়ে শ্রী অরবিন্দের একটা বিপুল চর্চা, এবং সেইখানে বিপ্লব এ নিয়ে প্রচুর আলোচনা আছে। এবং এই দেখো, এটা আমি রেখে যাব, আবারও বলছি, এইটা বসে তোমরা ভালো করে পড়ো। এটা নামটাই হচ্ছে ওয়ার অ্যান্ড সেলফ ডিটারমিনেশন। এবং একটা জিনিস খালি আমি একটু খেয়াল করো, তোমরা ইংরেজিটা কতটা স্বচ্ছন্দ বোধ করবে আমি জানি না, কিন্তু এখানে দেখো, যখন যুদ্ধ এবং বিপ্লব নিয়ে তিনি কথা বলছেন, এগুলোকে কোনো একটা অঘটন হিসেবে দেখছেন না, কিন্তু কিভাবে দেখছেন? রিয়াকশন টু ডিপ ইনজাস্টিস, অ্যাগ্রেশন, ডিনায়াল অফ সেলফ ডিটারমিনেশন। অর্থাৎ তুমি দীর্ঘদিন ধরে শোষণ, নিষ্পেষণ এবং একটা মানুষকে তার স্বাভাবিক স্বকীয় পদ্ধতিতে বাঁচতে না দেওয়ার যে প্রতিক্রিয়া, সেটার থেকেই যুদ্ধ হয়েছে। এবং এই সেলফ ডিটারমিনেশন একটা পজিটিভ প্রিন্সিপাল হিসেবে দেখছে, এবং প্রত্যেক জাতি, প্রত্যেক মানুষের এই অধিকার আছে তার নিজের নিয়তিকে নির্ধারণ করার, এটা বলছে। কিন্তু একই সাথে এই কথা বলছেন, সেলফ ডিটারমিনেশন বিকামস ডেঞ্জারাস when it becomes isolated, exaggerated or turns into domination. অর্থাৎ আমি নিজের বিকাশ করতে গিয়ে, নিজের জাতিগত বিকাশ করতে গিয়ে অন্য জাতিকে বিপদে ফেললাম, তাকে শোষণ করলাম, নিষ্পেষণ করলাম, এটা তিনি ভালো চোখে দেখেন। ইট মাস্ট বি হারমোনাইজড উইথ দ্য লার্জার ইউনিটি অফ ম্যানকাইন্ড। ছোট্ট করে বলি, আজকে যারা শ্রী অরবিন্দ, ঋষি অরবিন্দ, অরবিন্দ ঘোষকে নিয়ে চর্চা করে বলার চেষ্টা করেন যে তার কথা উদ্ধৃত করে, যে তাই উনি বলেছেন সুতরাং আমরা যুদ্ধ দেখি করব, এই জিনিসটা সবসময় খেয়াল রাখতে হবে। হারমোনাইজ উইথ দ্য লার্জার ইউনিটি অফ ম্যানকাইন্ড, ওটা মানব ঐক্যের পুরো একটা প্রেক্ষাপটে ব্যাপারটা দেখা যায়। তারপর দেখো, আইডিয়াল অফ হিউম্যান ইউনিটি, মানব ঐক্য, সেটা নিয়ে কতগুলো জিনিস দেখো। নট ইউনিফর্মিটি বাট ইউনিটি ইন ডাইভার্সিটি, সেলফ ডিটারমিনেশন এজ এ স্টেপ, ইভলিউশনারি প্রসেস, এটা নিয়ে একটা কথা বলেছেন, যেখানে বিভাগ মানে অহংকার, যুদ্ধ, কনফ্লিক্ট, এটার থেকে সাইকোলজিক্যাল এবং স্পিরিচুয়াল ইউনিটি। অর্থাৎ শ্রী অরবিন্দ বারবার একটা জিনিস বলছেন, যে ঐক্য কিন্তু কতগুলো সমঝোতার মধ্যে, আপোষের মধ্যে দিয়ে আসে না। মূল ঐক্য আসে কিন্তু সাইকোলজিক্যাল এবং স্পিরিচুয়াল ইউনিটি, যেটা কিন্তু ভিত্তি হচ্ছে অতিমানব চেতনা। আজকে ওইটা নিয়ে অতটা কথা নাই ভাবলাম, এবং তার ফাউন্ডেশন হওয়া উচিত ভগবান স্বয়ং। একটা কথা বলি, যেটা হয়তো এটা
এটা বলা আছে উচিত নয়, কিন্তু স্মরণে পড়ছে স্বামীজির মাই মাস্টার বক্তৃতা। তোমরা নিশ্চয়ই অনেকে পড়েছো, এবং যখন ওইটা পড়েছো এবং ভারতবর্ষ সম্বন্ধে যখন ওর লেখা পড়েছো, তখন এটা দেখেছো যে শ্রীরাম স্বামীজি বারবার বলছেন যে ভারতবর্ষকে যদি জাগতে হয় তাহলে কিন্তু এই মন্ত্রেই উদ্গতি করতে হবে। এই যে একটা মন্ত্র থেকে একটা দেশের কল্পনা, এইটা কিন্তু এই জায়গায় কিন্তু ঋষি বঙ্কিম, ঋষি অরবিন্দ, স্বামী বিবেকানন্দ এক জায়গায় দাঁড়িয়ে। স্বামীজি তো এক জায়গায় বলেছেন না, আই ডু নট see into the future nor do I care to see। দেখতে সেইখানে বলছেন দেবীকে উনি দেখতে পাচ্ছেন সিংহাসনে বসে সকলকে আশীর্বাদ দিচ্ছে। এই যে ভারতবর্ষের একটা মহতী ভবিষ্যৎ তারা দেখেছে, এটা শুধু বলেছেন, চেয়েছেন এই কথা বললে ভুল হবে, এটা তারা মন্ত্রদ্রষ্টার মতন দেখেছেন এবং তাদের চেতনা সেইটা রূপায়িত করার জন্য আজও কাজ করছে। সত্যি কথা হচ্ছে তাই। স্বামীজি, শ্রীরামকৃষ্ণ, ঋষি অরবিন্দ এরা কেউ পরলোকগত মানুষ না, এদের চেতনা বিদ্যমান আমাদের মধ্যে, এবং তাদের যে কাজ সেটা পুরোপুরি না হওয়া পর্যন্ত সেই চেতনা কিন্তু চলে যাবে। এটা খেয়াল রাখতে হবে। চলো ছোট্ট করে বলি, শ্রীমান কথা বললাম, মীরা ঋষা। এই যে শ্রী অরবিন্দের বিভিন্ন স্বপ্ন, তিনি 5টা স্বপ্নের কথা বলেছেন 15ই আগস্ট 1947 সালে, তার মধ্যে একটা স্বপ্ন মানবৈক্য। এবং নিশ্চয়ই এটা তোমাদের সকলের স্বপ্ন হলেও হতে পারে। রোজ যখন উঠে দেখো এই যুদ্ধ, মানুষ মানুষকে মারছে, হানাহানি, এই যে জিনিসটা, তাতে তোমাদের মনে হয় না কি পৃথিবী। কিন্তু 1948 সালের 28শে ফেব্রুয়ারি একটা স্বপ্নপুরীর মতন এইখানে একটা শহর তৈরি করেছিলেন, বা একটা স্বপ্ন দেখেছিলেন। সেটা তার ফাউন্ডেশন দিয়ে এইখানে সেই মানব ঐক্যের জন্য যে শহর তৈরি হয়েছে, 60টা দেশের মানুষ সেখানে এসেছে, 124টা দেশের মাটি এই জায়গাটার মধ্যে, ছোট্ট সাদা জায়গাটা দেখছো ওর মধ্যে রাখা রয়েছে, এবং মানব ঐক্যের একটা সক্রিয় প্রয়াস চলছে আজ 68 সাল থেকে দীর্ঘ ধরো 60 বছর উত্তীর্ণ হয়েছে। এবং তারপরে দেখো অরোভিল চার্টার যখন শ্রীমান দিলেন, অরোভিল কিসের জন্য, দেখো খেয়াল করো কিভাবে বললেন। মানে ওই আদর্শ মানব ঐক্য যে প্রবন্ধগুলো শ্রী অরবিন্দ লিখেছিলেন আর্য পত্রিকায়, তার বাস্তব রূপায়ণ কিভাবে শ্রীমা দেখলেন। তিনি বললেন অরোভিল বিলংস টু নোবডি ইন পার্টিকুলার। কোন দেশ, কোন মানুষ, কোন ধর্ম, কোন জাতি দাবি করতে পারবে না যে অরোভিল আমার। Auroville belongs to humanity as a whole. But to live in Auroville, one must be a willing servitor of the divine consciousness. অর্থাৎ ভগবানের কাছে প্রণত চিত্তেই কিন্তু এইখানে বাসিন্দা হতে হবে। যে কথাটা একটু আগে আইডিয়াল অফ হিউম্যানিটির কথা দেখলে, ডিভাইন ফাউন্ডেশন, যে কথাটা একটু আগে স্বামীজির বক্তৃতার সূত্র ধরে তোমাদের বললাম যে এই যে দেশ যদি জাগতে হয়, মন্ত্রের জোরে জাগবে, ভগবানের নামে জাগবে, এই যে বন্দে মাতরম ডাক, এটার সাথে এগুলো সব সম্পর্কিত। তারপরে দেখো অরোভিল উইল বি দ্য প্লেস অফ অ্যান আনএন্ডিং এডুকেশন। তোমরা শিক্ষাব্রতী। সত্যি কথা হচ্ছে এককালে আমরা যখন ছোট ছিলাম আমরা কি ভাবতাম, আমাদের বাবা মা বন্ধু যখন লেখাপড়া করতে চাইতাম, আমরা একটু পর পড়ে একটা চাকরি পাবি আর বই করে দেখতে হবে। দুঃখের বিষয় হচ্ছে সেই সময়টা কেটে গেছে। এখন হচ্ছে কন্টিনিউইং এডুকেশন, সারা জীবন আমি শিক্ষাব্রতী। সেই কথাটা কিন্তু 68 সালে শ্রীমা বলছেন, তখন আমি কিন্তু ছোট, খেয়াল রাখবে আমি তখন কিশোর। হ্যাঁ, তখনকার কিন্তু কন্টিনিউইং এডুকেশন বিশ্ববিদ্যালয়ে আসেনি। Auroville will be the place of an unending education, of constant progress and a youth that never ages. তোমাদের মধ্যে সম্পদটা আছে, স্বামীজি দেখেছিলেন, যৌবন। সেই সম্পদটা বিরাট সম্পদ, আমরা চাইলেও সেটা পাবো। Auroville wants to be the bridge between the past and the future, অতীত এবং ভবিষ্যতের মাঝে, taking advantage of all discoveries from without and within, অর্থাৎ আধ্যাত্মিক আবিষ্কার এবং বিজ্ঞানের আবিষ্কার দুটো একসাথে নিয়ে
Auroville will boldly spring towards future realizations. Auroville will be a site of material and spiritual researches for a living embodiment of an actual human unity. এইটা দেখো, তোমরা যদি না গিয়ে থাকো একবার যাও, গিয়ে দেখো জায়গা। কারণ কি জানো তো, মানুষ আশা নিয়ে বাঁচে। তোমরা যদি ভাবতে শুরু করো যে তোমরাও প্রতিদিন মানে শহীদ হয়ে যাবে এবং অকারণে শহীদ হয়ে যাবে, তোমরাও যদি ডিপ্রেশনের শিকার হও, তোমরা যদি ভাবতে শুরু করো যে নৈরাশ্যটাই জীবন, তোমরা বাঁচবে কি নিয়ে? অন্তত চেষ্টাটা করা উচিত, একটা উন্নত ভবিষ্যৎ ভাবো যে আমরা তো পশু নয়, আমরা তো মানুষের জন্ম পেয়েছি। এবং খেয়াল রাখবে, এই যে স্বামী বিবেকানন্দের নাম আজকে বলি, এটা তো তোমরা জানো, তোমরা যারা নন্দগুলো পড়েছো, তার নাম চিরকাল বিবেকানন্দ ছিল। নরেন্দ্রনাথ দত্ত ছিল তো বটে, কিন্তু সন্ন্যাসের প্রথম নামও কিন্তু বিবেকানন্দ নয়। কিন্তু এটা সত্যি একটা বাঘ ভাল্লুকের থেকে বা কুকুর বা পাখির থেকে আমাদের বিবেক কিন্তু অনেক পরিবর্তন। এই বিবেক জিনিসটা কিন্তু মানুষের মধ্যে অনেক বেশি প্রতিভা। তো কাজে কাজে সেই বিবেকের কথায় যদি আসি, এই যে মনুষ্য জীবন আমরা পেয়েছি, তার মূল্য বা মর্যাদা আমরা যদি দিতে চাই, তাহলে সেই উন্নত ভবিষ্যতের খোঁজ করার দায়ও আমাদের আছে। পরের কথাটা বলি, সেটা হচ্ছে ওয়ার্কস অফ শ্রী অরবিন্দের আরেকটা ধরন। এই কতগুলো বই দেখো, এটা ভুল আছে বানানে, দ্য ফাউন্ডেশন অফ ইন্ডিয়ান কালচার, এই যে বইটার নাম রেনেসান্স ইন ইন্ডিয়া এন্ড আদার এসেস অফ ইন্ডিয়ান কালচার। আগে এটা বলা হতো ফাউন্ডেশন অফ ইন্ডিয়ান কালচার। আরো কতগুলো প্রবন্ধ আছে, ন্যাশনাল ভ্যালু অফ আর্ট, আর তিনি নিশ্চয়ই বলবেন ফিউচার পোয়েট্রি, ভবিষ্যতের কবিতা। কিন্তু আমি একটা কথা বলবো এই বইটা নিয়ে, এটার সম্বন্ধে লেখা ওদের পরেরটাতে আছে, চলুন না ফিরে যাও, হ্যাঁ, আরে না, এই বইটার তিনটে ভাগ আছে, যদি কোনোদিন উল্টে পাল্টে দেখো। আমার মনে হয় তারিখটা মনে নেই, দিদি আপনার মনে আছে কিনা জানি না, 1915 সাল বোধহয়। তখন উইলিয়াম আর্চার বলে এক ভদ্রলোক একটা জিনিস লেখেন, প্রবন্ধ লেখেন, তার নাম হচ্ছে, প্রবন্ধ শিরোনাম ছিল ইজ ইন্ডিয়া সিভিলাইজড। তার বক্তব্য ছিল ভারতীয় জাতি একটা বর্বর জাতি, এবং ইংরেজরা সেটা কিন্তু প্রতিপন্ন করতে চেয়েছেন বারবার। ম্যাকলে থেকে শুরু করে, ম্যাকলে আমাদের শিক্ষা ব্যবস্থার শিরদাঁড়া ভেঙে দিয়েছিলেন, এবং উইলিয়াম আর্চারও কিন্তু সেইভাবেই বলার চেষ্টা করলেন যেটা বর্বর জাতি, এবং সেই জিনিসটার প্রতিবাদ স্বরূপ এই বইটা লেখা। এর প্রথম জিনিসটা হচ্ছে শ্রী অরবিন্দ যে কতগুলো প্রবন্ধ লিখলেন, তার সমষ্টিকরণে বললেন ন্যাশনালিস্টিক ক্রিটিক অফ ইন্ডিয়ান কালচার। অর্থাৎ ভেবে দেখো, উনি জন্মেছেন ভারতবর্ষে ঠিকই, 5 বছর বয়স থেকে প্রবাসী, 21 বছর অব্দি প্রবাস, যখন তোমাদের যখন পড়াশোনা সবকিছু বোঝার সময়। সুতরাং বিদেশির চোখে ভারতবর্ষ কি, সেইটা যদি ভাবতে চাও, অর্থাৎ যিনি ন্যাশনালিস্টিক মানে কি, আমি একটা যুক্তিগ্রাহ্য বা যুক্তির জায়গা থেকে দাঁড়িয়ে যদি আমি ভারতবর্ষকে কিভাবে ভারতীয় সভ্যতাকে দেখতে চাই, ন্যাশনালিস্টিক ক্রিটিক অফ ইন্ডিয়ান কালচার, সমালোচক। সেই যে বিজ্ঞান মানসিকতা নিয়ে, বুদ্ধিগ্রাহ্য একটা পদ্ধতি নিয়ে ভারতীয় সংস্কৃতির উনি বিভিন্ন অ্যানালিসিস করেছেন, ন্যাশনালিস্টিক ক্রিটিক অফ ইন্ডিয়ান কালচার। যখন প্রমাণ করলেন এই প্রবন্ধ সমূহের মধ্যে দিয়ে যে না, ভারতবর্ষ কিন্তু সত্যিই সভ্য জাতি, এবং সেই সভ্যতা নিয়ে আমাদের জানার কর্তব্য আছে, তারপরের কতগুলো প্রবন্ধ লিখলেন, যেন তার জীবনের দ্বিতীয় ভাগ উনি ফিরে এসেছেন ভারতবর্ষে, দ্য ডিফেন্স অফ ইন্ডিয়ান কালচার। এবং সেইখানে এই বইটার মধ্যে ভারতীয় ধর্ম, ভারতীয় সাহিত্য, ভারতীয় বিজ্ঞান, ভারতীয় শিল্পকলা, আর্কিটেকচার, ভারতীয় সঙ্গীত, ভারতীয় নৃত্য, প্রত্যেকটা জিনিসের কিন্তু বিশাল আলোচনা আছে। একটা অনুরোধ করবো, তোমরা সবাই ভালো, চোখে মুখে বোঝা যাচ্ছে, আমি জানি না এখানে কেউ অন্য দেশবাসী আছেন কিনা, কিন্তু যদি হও, ভারতীয় যদি হও, দেশকে জানার জন্য অন্তত এই বইটা, এবং শেষে উপসংহারে রয়েছে রেনেসান্স অফ ইন্ডিয়া, ভারতবর্ষের পুনর্জন্ম কি করে সম্ভব। এটা তো আমাদের প্রত্যেকের খোঁজ, আমরা এখানে জন্মেছি,
আমরা সবাই কিন্তু পালিয়ে যেতে চাই, সবাই বলবো না, অধিকাংশ মানুষ পালিয়ে যেতে চাই, এবং আমরা মনে করি পাসপোর্ট বদলালেই মানুষ জাতি বদলে ফেলতে পারে। জিনিসটা কিন্তু অত সহজ নয়। আমি বিদেশেও দীর্ঘকাল পড়েছি, পড়িয়েছি, কাজ করেছি, সুতরাং সেটা নিয়ে আজকে আলোচনার বিষয় নয়, কিন্তু আমি বলবো যে দেশবাসী হয়ে যেখানে জন্মেছ, যে দেশের মধ্যে যে জাতি তোমাকে জন্ম দিয়েছে, নিজের বলে নিয়েছে, সেই জাতিকে জানার অন্তত চেষ্টা করো। তারপরে ভবিষ্যতে কোনোদিন কোথাও গেলে বুক চিতিয়ে দাঁড়িয়ে বলতে পারবে আমি কেন ভারতীয়। ভারতীয় মানে আমি শুধু পশ্চিমবাংলায় বা ভারতবর্ষে জন্মেছি এবং সেখানে কিছুদিন ঘুরে বেরিয়েছি, এটা তো ভারতীয়তার পরিচয় না। তো যাই হোক, সেইটা কিন্তু দেখো এবং ভালো লাগবে। তারপর হচ্ছে এক ধরনের বই শ্রী অরবিন্দ লিখেছেন, যেগুলো হচ্ছে আমাদের যেগুলো শাস্ত্র বলে জানি, বেদ, উপনিষদ, গীতা এবং কিছু মন্ত্র, সেইগুলো নিয়ে। এর মধ্যে দু তিনটে ইন্টারেস্টিং জিনিস আমি তোমাদের বলি। একটা হচ্ছে সিক্রেট অফ দ্য বেদা। এই বইটা আমি প্রথম পড়ি, এবং যারা এখানে স্কুলের ছাত্রদের তো 11-12, আমি খুব এইটুকু বলছি, এই বইটা আমি যখন পড়ি তখন আমি 7ম শ্রেণীতে পড়ি। বইটার বাংলা হচ্ছে বেদ রহস্য, যেহেতু আজকে বাংলা ভাষায় কথা বলার কথা। তো সিক্রেট অফ দ্য বেদার ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, এটা কিন্তু ভাষা তত্ত্বের ওপরে বই, এটা কিন্তু দর্শনের বই নয়। কারণ আমরা যখন বেদ পড়তে যাই, যারা তোমরা এখানে দর্শনের ছাত্র, প্রথম দর্শনের একটু কথায় আসি, তারা তোমরা জানো যে মানে এইটার কিন্তু অনেক পরে একটা সায়নাচার্যের বিশাল টিকা টিপ্পণী, এটা দিয়েই কিন্তু বেদ পড়তে হয়। মূল বেদ পড়ার ক্ষমতা আমাদের চলে গেছে, কারণ মূল বেদের যে লেখা লেখনী ভাষা, সে ভাষাও হারিয়ে গেছে। আমরা বলি বেদের ভাষা, তা বলি ব্রাহ্মী স্ক্রিপ্ট, সব নানা রকম। শ্রী অরবিন্দ যেটা চেষ্টা করলেন যে ভাষা তত্ত্বের এখানে করে, যে সেইখানে দিয়ে মূল বেদ কি বলেছিল এবং কি আমরা হারিয়ে ফেলেছি। ইদম শ্রেষ্ঠং জ্যোতিষাং জ্যোতিরাগা, এই যে জিনিসটা, সেই জিনিসটাকে কিন্তু খোঁজ যে বেদ রহস্যের মধ্যে কিন্তু আছে। খুব ইন্টারেস্টিং। এসেস অন দ্য গীতা যদি কোনোদিন খুলে পড়ো, তাহলে দেখবে ওই একই জিনিস। আমি আজকে যেমন বক্তৃতার শুরুতে বললাম যে প্রশ্ন কেন শ্রী অরবিন্দ কিন্তু যেদিন গীতা নিবন্ধ, এটা বাংলা অনুবাদের তাই নাম, প্রথম অধ্যায়ের নাম আওয়ার ডিমান্ড অ্যান্ড নিড ফ্রম দ্য গীতা। আমি গীতার কাছে আমার প্রয়োজন কি, দাবি কি, আদৌ আমি গীতা পড়বো কেন। যখন সেইটা তিনি সেই একটা জায়গায় পৌঁছলেন সেই বিষয়টা নিয়ে, তারপরে এলেন তিনি দুটো জিনিসে, দ্য ডিভাইন টিচার, দ্য হিউম্যান ডিসাইপল। তারপরে হচ্ছে কোর অফ দ্য টিচিং, অর্থাৎ এই পুরো গীতার মূল প্রতিপাদ্যটা কি, এবং তারপরে বাকি বইটা। প্রত্যেকটা জায়গায় একইভাবে প্রশ্ন করেছেন যে আমার প্রয়োজন কি, প্রয়োজন থাকলে তবেই আমি পরের ধাপে এগোবো। তারপরে কিন্তু উপনিষদের অনুবাদ এবং এখানে অগ্নির মন্ত্রের অনুবাদ। এবারে হচ্ছে লাইফ ডিভাইন সিনথেসিস, সাবিত্রী, দ্বিমাতা। আমি 4টে বই একসাথে লিখেছি। এর মধ্যে এই দুটো বই সম্বন্ধে তোমাদের সকলের অন্তত নাম জানার কথা। এটা একটা কবিতার বই, মহাকাব্যের বই, 25,000 লাইনের বেশি, ইংরেজি সাহিত্যে। দিদি আরো ভালো বলতে পারবেন, কিছুদিন আগেও জানতাম এটা সবচেয়ে দীর্ঘ মহাকাব্য ইংরেজি ভাষায়, এখনো সেই রেকর্ডটা আছে। তো যাই হোক, আর লাইফ ডিভাইন তার মূল দর্শনের যদি গ্রন্থ বলে, সেই একই রকম। কিন্তু এই বইটায় প্রথম যে অধ্যায়, প্রথম যে চ্যাপ্টারটা, তার নাম হচ্ছে দ্য হিউম্যান অ্যাসপিরেশন। তোমরা যথেষ্ট ইংরেজি বোঝো, সেই জন্য বলছি, যদিও আমার বক্তব্যের ভাষা আজ বাংলা। শ্রীমৎ অনির্বাণ যখন এই বইটা অনুবাদ করতে যান, তিনি এই চ্যাপ্টারটার অনুবাদ করেছিলেন নচিকেতার অভিপ্সা। উপনিষদের ভাষায় উনি কিন্তু মানুষের অভিপ্সা বলেন, নচিকেতার অভিপ্সা। অর্থাৎ এই প্রশ্ন, মৃত্যু কেন, এই প্রশ্নটাই কিন্তু লাইফ ডিভাইনের প্রধান কথা, মৃত্যু কেন। এবং শ্রী অরবিন্দ বলছেন ওইখানে যে আর্লিয়েস্ট ফর্মুলা অফ উইজডম প্রমিসেস টু বি ইটস লাস্ট, গড, লাইট, ফ্রিডম, ইমমর্টালিটি। এই অমরত্বর স্বপ্ন লাইফ ডিভাইনে আমরা পাই। এবং শেষ কথা, শেষ চ্যাপ্টার হচ্ছে
দ্য ডিভাইন লাইফ। এইরকম শ্রীঅরবিন্দের লেখা পড়া খুব সহজ। সিনথেসিস অফ যোগা হচ্ছে বিভিন্ন যোগের পন্থা, গীতার বিভিন্ন যোগ, রাজযোগ, অটযোগ সব কথা বলে ওর যে প্রবর্তিত রাস্তা পূর্ণ যোগ সেই কথা বলেছেন। এটা ঠিক এখনকার যে যোগ ব্যায়াম সেই ব্যাপার কিন্তু নয়। এবং সাবিত্রী মহাকাব্য, সত্যবান সাবিত্রীর যে যে কি বলবো মাইথোলজির কাহিনী সেটা অবলম্বন করে অমরত্বের সেই যে বিবর্তন সেই পথের নিদর্শন এখানে রাখা আছে কবিতার মাধ্যমে। এবং খুব ছোট্ট করে যারা যারা কি বলবো আধ্যাত্মিক পথে অধ্যাত্ম পিপাসী বা যারা আধ্যাত্মিক পথে চলতে চান তাদের যদি কোনো ছোট্ট বই থাকে সেটা হচ্ছে এইগুলো সব এইখানে তোমরা পাবে। সমস্তই কিন্তু আজকাল অ্যাপে পাওয়া যায়, বই আজকাল আর কিনতে হয় না। যারা তোমরা পড়তে চাও পয়সা দিয়ে কিছু কিনতে হবে। আচ্ছা, জিনিসটা কি? ব্যাপারটা হচ্ছে যে আমরা এই যুদ্ধ টুদ্ধ বলতে শুরু করলাম, কিন্তু একটা জিনিস আমি ফিরে যাই, আবার দেখবো অনেকগুলো শব্দ আছে, শব্দগুলোর বাইরে কতগুলো কথা বলছি। বার্ট্রান্ড রাসেলের নাম তোমরা সবাই জানো, তার দর্শন সম্বন্ধে শুনেছ। ছোটবেলায় তার একটা প্রবন্ধ আমি পড়েছি, প্রবন্ধের নাম ছিল নলেজ অ্যান্ড উইজডম। তোমাদের অনেকেরই পড়া। নলেজ হচ্ছে জ্ঞান আর উইজডম হয়তো প্রজ্ঞা ভাবতে পারে। এই দুটো পার্থক্য কি সেটা ভাবতে গেলে দেখবে যে আজকে যে মানুষ আমরা কত কি করে পেলাম। এআই দিয়ে বক্তব্য শুরু করছে, এআই দিয়ে শুরু করলাম, কিন্তু আজকে যে কাণ্ড কারখানা আমরা প্রতিদিন করে থাকি তার ফলে সারা পৃথিবীতে হানাহানি হচ্ছে। আজ থেকে ভাবতে পারো 100-200 বছর পরে মানুষ যদি বেঁচে থাকে তারা আমাদের দিকে তাকিয়ে কি ভাববে? তাদের কি মনে হবে আমাদের বিরাট প্রজ্ঞা ছিল? আমরা পারমাণবিক ব্যাপার করে ফেলতে পারছি, আমরা এআই করে ফেলতে পারছি, আমরা রোবট করে ফেলতে পারছি, কিন্তু আমরা নিজেদের তো নিয়ন্ত্রণ করতে পারছি না। এটা তো খুব সহজ যে এই পরিস্থিতি দাঁড়ালো। তার মানে কি মানুষের মধ্যে এত জিনিস রয়েছে কিন্তু সেই জিনিসটাকে সামলে একটা জায়গায় দাঁড়াতে পারবে না যদি না তার চেতনার উন্নতি হয়। সেই চেতনা উন্নতি একজন দুজনের তো চিরকাল হয়েছে, যীশু খ্রিস্টের মধ্যে হয়েছে, কৃষ্ণের মধ্যে হয়েছে, বুদ্ধের মধ্যে হয়েছে, আরো কত যোগী মনীষীর মধ্যে হয়েছে। শ্রী অরবিন্দ স্বপ্ন দেখেছিলেন একটা সামগ্রিক রূপান্তর, একটা গোটা জাতিগত রূপান্তর। সেই জাতিগত রূপান্তরের যে ফল সেইখানে উনি বলছেন যে যে চেতনা এতদিন অনাগত ছিল, যার উনি নাম দিয়েছেন অতিমানস চেতনা, সেই চেতনা যদি আমার আয়াস মধ্যে চলে আসে, আমি যদি তাকে টেনে আনতে পারি পৃথিবী, সে সম্ভব করবে এই সামগ্রিক জাতিগত রূপান্তর। অর্থাৎ মানুষ পরিণত হবে বা রূপান্তরিত হতে পারবে সে যদি চায় একটা দেবজাতি। এই চাওয়ার প্রক্রিয়াটা কি? সেইটা হচ্ছে সিনথেসিস অফ যোগা বা পূর্ণযোগ। অর্থাৎ বাঁদর যেরকম স্বাভাবিক প্রক্রিয়ায় অনেক লক্ষ বছর ধরে মানুষ হয়েছে, আমরাও হয়তো সেই জায়গায় পৌঁছব, কিন্তু আমাদের যদি প্রচেষ্টা থাকে, প্রয়াস থাকে, আমরা মানুষ, আমাদের যেটাকে বলে সেলফ উইল আছে, সবটাই মানে একটা ইনস্টিংক্টের উপরে নয়, সেই জিনিসটা যদি আমি প্রয়োগ করি তাহলে এই কয়েক লক্ষ বছরকে ছোট করে কয়েকশো বছরে আনতে পারি। যে মানুষ হানাহানি করে মানব জাতি লুপ্ত হয়ে গেল সেই জিনিসটা নাও বা হতে পারে। এইটা হচ্ছে কিন্তু মূল প্রতিপাদ্য বিষয়, এবং সেইটাই হচ্ছে সেই সুপ্রামেন্টাল অতিমানস কনসিয়াসনেস। কিন্তু নট অনলি পার্সোনাল লিবারেশন বাট ডিভাইন লাইফ অন আর্থ, এ ট্রান্সফর্ম লাইফ এন্ড সোসাইটি। এইগুলো সব দেখবে খুব পরিষ্কার করে আছে লাইফ ডিভাইনের। দেখো দ্বিতীয় অধ্যায় মেটেরিয়াল ইজ ডিনায়াল, তৃতীয় অধ্যায় হচ্ছে রিফিউজাল অফ দি অ্যাসেটিক। বস্তুবাদী অস্বীকার করছেন একরকম, এবং যোগী সাধু তিনি অস্বীকার করছেন আরেক রকম, রিফিউজাল অফ দি অ্যাসেটিক। তারপরে চতুর্থ অধ্যায় গিয়ে বলছেন রিয়ালিটি অমনি প্রেজেন্ট, অর্থাৎ স্পিরিট অ্যান্ড ম্যাটার, আবার হিউম্যান সাইকেল অর্থাৎ ইন্ডিভিজুয়াল ভার্সেস কালেকটিভ, inner life versus social existence. Philosophy must address all dimensions of
হিউম্যান এক্সিস্টেন্স। তারপর আমার বক্তব্য শেষ। তোমাদের কি প্রশ্ন যদি কিছু থাকে, কিছু বোঝা গেল, আমি কিছু বলতে পারলাম না, সবটাই মাথার উপর দিয়ে বেরিয়ে গেল।